খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। আলাপ করার জন্য আমার সঙ্গে আছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, স্বাগত জানাচ্ছি। জুবায়ের, এই সরকার পরিবর্তনের পর একটা শঙ্কা দেখা দিয়েছে। এই বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট বোর্ডের যে কমিটিটা আছেন, সেই কমিটিকে অবৈধ বলে আসছিলেন অনেক আগে থেকেই। বর্তমানে যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনিও একই সুরেই অনেকদিন ধরে কথা বলেছিলেন। সুতরাং ক্রিকেট বোর্ডের পরিচালকরা কিছুটা ভয়েই মনে হয় আছেন। আপনার সঙ্গে কালকে বেশ কয়েকজন পরিচালকের কথা হয়েছে, তারা কি জানাচ্ছেন, কি বলছেন, কি ভাবছেন? ক্রিকেট বোর্ডের পরিচালকদের বর্তমান যে চিন্তাধারাটা, সেটা হচ্ছে সরকারের সঙ্গে যতটা দ্রুত সম্ভব সম্পর্কটাকে ঠিক করা যায়। নির্বাচন 6 অক্টোবরের নির্বাচনটা বেশ বিতর্কিত ছিল। সেটা সেই সময়ের যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তার ব্যাপারে বেশ কিছু কথা হচ্ছিল যে তিনি পুরো ইলেকশনটাকে সেট আপ করে দিয়েছিলেন, এ ধরনের কিছু কথা ছিল। এবং সেটা নিয়ে তখন থেকেই সরকারপন্থী যারা সংগঠক ছিলেন তারা এবং সরকারের বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনিও সরব ছিলেন। নির্বাচনের পরেও তিনি বেশ কিছুটা ওই নির্বাচনী ক্যাম্পেইনেও তিনি বলছিলেন যে আমরা ব্যবস্থা নেব। আদালতের কিন্তু একটা কেস চলমান আছে, যে জায়গাটায় বলা হচ্ছে বর্তমান নির্বাচন। এই অবস্থায় দাঁড়িয়ে ক্রিকেট পরিচালকরা যেটা বলছেন যে মন্ত্রিত্ব পাওয়ার আগে কিংবা সরকারে আসার আগে তার যে বক্তব্য এবং সরকারে আসার পরে তার যে বক্তব্য, তারা সেটাতে একটা পরিবর্তন আশা করছেন। কারণ দায়িত্বশীলতা অনেকের মুখের বাচনভঙ্গি এবং অনেক কথাকে বদলে দেয়। মুখের কথাই শুধু পরিবর্তন চান তারা, নাকি অ্যাকশনেও তারা? সম্ভবত কিছুটা অ্যাকশনে পরিবর্তন চান। আমরা যেমনটা জানি, আগামীকাল কিন্তু সব ফেডারেশনের সঙ্গেই ক্রীড়া প্রতিমন্ত্রীর একটা বৈঠকের কথা রয়েছে। যেমনটা গতকালকে মিডিয়া বিভাগের পরিচালক আমজাদ হোসেন আমাকে বলছিলেন যে শুধুমাত্র এই ফেডারেশনের সবগুলো ফেডারেশনের সঙ্গে, যেখানে ক্রিকেটও থাকবে, সেই ফেডারেশনের সঙ্গে বৈঠকের পরে বিসিবির সঙ্গে আলাদা করে কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী বসার কথা রয়েছে। সেই বৈঠকটা থেকে মূলত ডিসিশন আসবে বা একটা ইতিবাচক আমরা একটা বার্তা পেতে পারি যে ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের যে বর্তমান যে অবস্থা সেটা কেমন থাকবে। সুতরাং তারা যেটা বলছেন যে দায়িত্বশীলতার পদে আসার পরে বক্তব্যের ভিন্নতায় বা চিন্তার ভিন্নতা আসতে পারে এবং তারা সেটাই প্রত্যাশা করছেন। যেহেতু আমরা জানি যে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকলে কিন্তু সেটা আইসিসির নিষেধাজ্ঞার একটা কারণ হয়ে যায়, সেটাকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে সব পক্ষকেই। অবশ্যই জুবায়ের, আমরা দেশের ক্রিকেট নিয়ে আলাপ করছিলাম। আমাদের সঙ্গে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের বলছিলেন যে আজকে হচ্ছে বিসিবি একটা বৈঠকে বসছে, আগামীকাল সবগুলো ফেডারেশনের সঙ্গে হচ্ছে ক্রীড়ামন্ত্রীর বৈঠকে বসার কথা, যেখানে ক্রিকেট বোর্ডের সদস্য বা প্রতিনিধিরাও থাকবেন। তার আগে আজকে ক্রিকেট বোর্ড যে বৈঠকটি করছে, সেখানে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়েও কিছুটা আলাপ হওয়ার কথা অবশ্যই, যদিও মূল এজেন্ডা এটি না। তারপরও এই ভাবনাটা তো তাদের থাকবে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি বা আমাদের এই কমিটির আসলে সাস্টেইনেবিলিটি কি। বিসিবিতে বর্তমানে পরিচালক 24 জন। সরকারি মানে সরকারের পক্ষ থেকে বিসিবিতে যে ইলেকশনটা হয়, যে বিসিবি যে পরিচালক, সেখানে সরকারিভাবে মনোনীত থাকেন, এনএসসি মনোনীত থাকেন 2 জন। বর্তমানে এনএসসি মনোনীত 2 জনই কিন্তু রয়ে গেছেন। একজন যিনি পদত্যাগ করেছিলেন তিনি নির্বাচিত পরিচালক ছিলেন। সুতরাং সরকারের সঙ্গে বিসিবির যদি সম্পর্ক এবং বিসিবি যেটা বললেন যে কমিটিটা সাস্টেইন কিনা, সেই সাস্টেইন যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা বিকল্প ভাবনা নিয়ে আসতে হবে। বোর্ড পরিচালকদের মধ্যে একজন মাত্র এই মুহূর্তে দেশের বাইরে আছেন, আমরা যতটুকু জানি। আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সাথে সাক্ষাতের জন্য তিনি দেশের বাইরে। আজকের মিটিংয়ে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। সুতরাং একটা দিক নির্দেশনামূলক ব্যবস্থা আজকের বৈঠক থেকে আসতে পারে যে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রিকেট বোর্ড নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করবে। যদি গভর্নমেন্টের মাধ্যমে বোর্ডের সাস্টেনেবিলিটি যে কথাটা আমরা বলছি, সেই জায়গাটা যদি ইন্টারভেনশন করতে হয়, সেক্ষেত্রে মূলত কোনো একজন পরিচালককে, যদি আমরা ধরে নিই যে এনএসসি মনোনীত 2 পরিচালককে একজনকে শূন্য পদে, ইশতিয়াক সাদেকের পদত্যাগের পরে যে পদটা শূন্য হয়েছে সেই পদে নিয়ে আসা, তাহলে এনএসসি মনোনীত পদ খালি থাকছে একটি। আরেকজন পরিচালককে নিজ থেকে পদত্যাগ করবেন কিনা বা পরিচালকদের মধ্যে অ্যাকচুয়ালি এই ধরনের ইন্টারভেনশন সম্ভব কিনা, সে ধরনের একটা হলেও হতে পারে, যদিও সেটা অফিসিয়াল কোনো তথ্যসূত্র আমাদেরকে সেভাবে নিশ্চিত করে না। তবে অসমর্থিত কিছু এবং কিছু অফ দ্য রেকর্ডের যেসব তথ্য আমরা জানতে পারি যে কিছু একটা আলোচনা হলেও হতে পারে গভর্নমেন্টের সঙ্গে। তাহলে বিসিবির সম্পর্কের রূপরেখাটা কেমন হবে? আমরা জানি যে বিসিবি বিভিন্ন পরিচালক বিভিন্ন মন্তব্যের জেরে কিন্তু নিজেদের বিসিবির যে অভ্যন্তরীণ ব্যাপারটা, বিসিবিতে এক ধরনের মানে নিজেদের মধ্যে একটা কি বলবো সেটাকে
মতের অমিল বলতে পারি, যেমনটা হচ্ছে আম্পায়ার্স কমিটি নিয়ে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান যেভাবে কথা বলেছেন সেটা আম্পায়ার্স কমিটি সেটা ভালোভাবে নেয়নি, বা সিসিডিএম এর প্রেসিডেন্ট যেভাবে কথা বলছেন সেটা পুরো বোর্ডের এগেনস্টে চলে যাচ্ছে, বা আরেকজন যিনি কথা বলছেন এইচ লেভেলে যিনি কথা বলছেন তিনি তো বলছেন সেটা সরকারের এগেনস্টে চলছে। সুতরাং বিসিবি নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করবে সেটা সম্ভবত আজকের বৈঠক থেকে সবচেয়ে বেশি আলোচনা হওয়া জরুরি, যে তারা বিগার একটা আসপেক্টে বিগার একটা পিকচারে নিজেদেরকে কতটা ঐক্যবদ্ধভাবে নিজেদের প্রেজেন্ট করতে পারছেন। এক্স্যাক্টলি, এইসব বিষয় নিয়ে আমরা আরো আলাপ করব। জুবাইর, আমরা তো কথা বলছিলাম দেশের ক্রিকেট কোন পথে যাচ্ছে, তো সেখানে আমরা দেখছি যে ইদানিং খুব আলাপ হচ্ছে যে সাকিব আল হাসানকে দেশে ফেরানোর জন্য, এবং কালকে বিসিবির পরিচালকরা সব পরিচালকরাই একটা কথা বলছিলেন যে দেশের স্বার্থে তাকে ফেরানো উচিত। এখানে আসলে দেশের স্বার্থটা কোনটা? মানে সাকিব আল হাসানকে এই মুহূর্তে কেন দরকার জাতীয় দলে, বা তিনি জাতীয় দলে খেলার মতো বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো অবস্থায় আছেন কিনা, নাকি শুধুমাত্র তার ব্যক্তিগত যে ইচ্ছেটা যে জাতীয় দলের হয়ে খেলে অবসর নিতে চাই সেটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে? আমার মতে দেশের স্বার্থটা একটা আছে, যেটা আমরা হয়তো একটু ভুলে যাচ্ছি টি-20 বিশ্বকাপ বা অন্যান্য ডামাডোলে, সেটা হচ্ছে আমরা কিন্তু 2027 ওয়ানডে বিশ্বকাপের যেই রাস্তাটা আছে সেটা আমরা কিন্তু অনেকটাই পেছনে, এবং র্যাঙ্কিংয়ে যে 9-এর ভিতর থাকতে হবে বা 10-এর ভিতরে চলে আসতে হবে, সেখান থেকে যে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আমাদের বিশ্বকাপের সরাসরি খেলাটা, সে পথে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। আমাদের ওয়ানডে পারফরমেন্স, এখানে সাকিব আল হাসান আসলেই কি এই ঘাটতিটা পূরণ হবে? সাকিব আল হাসানের বোলিং, যেটা সত্যি কথা যে ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসান এখনো পর্যন্ত কিছু ডেলিভার করার ক্ষমতা রাখেন। আমরা যদি সাকিবের সেই চোখের প্রবলেমটা, সাকিবের বয়স সব কিছু যদি বিবেচনা নিই, ফিটনেসটাও যদি বিবেচনা নিই, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে সাকিব এখনো কিছুটা অন্তত দিতে পারে। এবং যে ভলনারেবল সিচুয়েশনে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাট আছে, আমি যদি পরিসংখ্যানের দিক থেকে আমার যদি আমার স্মৃতি ভ্রমণ না হয়ে থাকে, তাহলে 200 পার করতে লাস্ট 31টা ইনিংসের মধ্যে, বাংলাদেশের লাস্ট 31টা ওয়ানডে ইনিংসের মধ্যে প্রায় 15 থেকে 17টা ইনিংস আমরা 200ই পার করতে পারিনি। আমাদের মিডল অর্ডারে জাকের আলী, অনেকদের, তাওহিদ হৃদয়দেরকে নিয়ে খুবই ভলনারেবল একটা সিচুয়েশন, মিডল অর্ডার একেবারে দাঁড়াতে পারছে না। সে জায়গাটায় সাকিবের ইনক্লুশন যেহেতু টি-20 না, ওয়ানডে ইনিংস প্রায় 70-80টা বল খেলার সুযোগ থাকছে, সেই জায়গাটায় হয়তো সাকিব কিছুটা কার্যকর হতে পারেন। 10 ওভারের একটা স্পেল যদি পান সাকিব আল হাসানের বোলিং, আমরা এখনও বিলিভ করি যে সাকিব আল হাসান সেই ম্যাজিক্যাল কিছু মোমেন্ট আমাদেরকে দিতে পারেন। সুতরাং ওয়ানডে ফরম্যাটে বিবেচনায় সাকিবের ইনক্লুশনটা এখনও খুবই কার্যকর হলেও হতে পারে, ডিপেন্ডস অন হিজ ফিটনেস। এবং আমরা কিছুটা ছবি যা দেখছি সাকিব ফিটনেস নিয়ে বেশ কাজ করছেন, এবং গতকালকে বিসিবি পরিচালক ফারুক আহমেদ যেমনটা বলছেন যে সাকিব খুবই পেশাদার, সে জানে কখন তার ফিটনেসকে কীভাবে মেনটেন করতে হয়। সুতরাং সাকিবের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি বিশ্বাস রেখে হয়তো এই জায়গাটায় আনা যেতে পারে। এটা হচ্ছে সাকিবের জাতীয় দলে ফেরানোর যে ব্যাপারটা। কিন্তু আদার্স কিছু ফ্যাক্টরস আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাকিব যখন আসবেন তখন এক্সিস্টিং যেই সেট আপটা, সেটার সঙ্গে সাকিবকে কীভাবে আপনি ইনক্লুড করবেন। আমরা দেখি যে কোনো একজনকে শুধুমাত্র নিয়ে আসাটাই সমাধান না, তাকে সেই সেট আপের সঙ্গে নিয়ে আসা। এখন যে সেট আপটা আছে, আমি 2015 সালে বাংলাদেশ লাস্ট পাকিস্তানের সাথে টি-20 ওয়ানডে সিরিজ খেলেছিল, সেই দলটা থেকে এই দলের যদি আমরা দেখি শুধুমাত্র দুজনকে আমরা হয়তোবা, মানে একজনই আমরা দেখি যে এখনো পর্যন্ত খেলে যাচ্ছেন, সেটা হচ্ছে তাসকিন আহমেদ। এর বাইরে যদি সাকিব আল হাসান আসেন তাহলে সেই ওয়ানডে সিরিজের দলে সাকিব আল হাসান, মানে 15 জনের মধ্যে 2 জন শুধুমাত্র সেই 10 বছর আগে সেই সিরিজটা থেকে। আমরা যদি পাকিস্তান সিরিজে সাকিবের কামব্যাক ধরে নিই, তাহলে হচ্ছে কি এই যে নতুন একটা সেট আপ, যেটাকে আমরা 2022 সালের পর থেকে বাংলাদেশের যে ক্রিকেটের যে সেট আপটা হলো, সেই সেট আপে সাকিব আল হাসান কতটা মানিয়ে নিতে পারবেন, যেখানে তিনি বিপিএলেই খেলেননি অনেকগুলো দিন। সুতরাং এই তাদের সঙ্গে তার অনেক দিনের গ্যাপ আছে, সেটাই তাদের সঙ্গে তার মানিয়ে নেওয়ার ব্যাপারটা আছে, এবং জাতীয় দলের সঙ্গে তিনি কিভাবে খাপ খাইয়ে নিচ্ছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিভাবে পারফর্ম করছেন, অনেক কিছুই দেখার ব্যাপার আছে। আমরা দেখেই যাব যে দেশের ক্রিকেট আসলে কোন দিকে যায়, সাকিব আল হাসান সেখানে কিভাবে মানিয়ে নেন, ফিট করেন, বা সাকিব আল হাসানকে কিভাবে দেশের ক্রিকেট ট্রিট করে, সেটিও আসলে দেখার বিষয়। জুবের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।